Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। শুভ নববর্ষ। আজ 1432 বঙ্গাব্দের পহেলা বৈশাখ। বাঙালি জাতির জন্য নতুন করে আরও একটি বছর শুরু হচ্ছে। বিশ্বের বিভিন্ন জাতির মধ্যেই কিন্তু নববর্ষের উৎসবের প্রচলন দেখা যায়। বিশ্বের বিভিন্ন জাতির মধ্যে তাদের মতো করে তারা বছরের একটা হিসাব রাখে, ইংরেজি বছর ছাড়াও। চাইনিজদের মধ্যেও কিন্তু নববর্ষের প্রচলন রয়েছে, ইংরেজদের মধ্যে রয়েছে, এছাড়া অ্যারাবিয়ানদের মধ্যে রয়েছে। আর বাঙালি জাতির মধ্যে থাকবে না তা তো হয় না, আমাদের মধ্যেও রয়েছে। বহু বছর ধরেই এটার প্রচলন রয়েছে। আমরা সবসময় নববর্ষের প্রথম দিনে কিছু কিছু কথা বারবার বলি, সেটা হোক পহেলা জানুয়ারি, সেটা হোক পহেলা বৈশাখ, আর সেটা হোক পহেলা মুহররম। আমরা সবসময় বলি সকল দুঃখ কষ্ট ভুলে, সকল জরাজীর্ণতা পেছনে ঠেলে দিয়ে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি। হ্যাঁ, এটাই হওয়া উচিত। কিন্তু আমরা কি সব দুঃখ কষ্ট ভুলতে পারি? সব জরাজীর্ণতা পেছনে ঠেলে সামনে আগাতে পারি? অনেক জরাজীর্ণতা আমাদেরকে এমনভাবে টেনে ধরে, সামনে আগাতে বাধা দেয়। সব দুঃখ কষ্ট আমরা ভুলতে পারি না। কিছু কিছু দুঃখ কষ্ট সময়ের সাথে সাথে ভুলে যাই, কিছু কিছু দুঃখ কষ্ট মৃত্যু পর্যন্ত আমাদের সাথে লেগেই থাকে। তবুও আমাদেরকে সামনে তো এগিয়ে যেতে হবে, তাই না? বিভিন্ন ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আর কিছু দুঃখ কষ্ট আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রেরণাও যোগায়। তাই সব দুঃখ কষ্ট কিন্তু ভুলতে নেই। প্রিয় লিসেনার্স, এই 1432 বঙ্গাব্দ আফরান দ্য হরর ওয়ার্ল্ডের জন্য বয়ে আনুক আরও নতুন নতুন দুর্দান্ত সব সত্য ভয়ের ঘটনা। এটাই আপনাদের কাছে আমরা কামনা করি, আল্লাহর কাছে আমরা সেটা চাই। আর আপনাদের কাছ থেকেও বেশি বেশি সত্য ভয়ের ঘটনাগুলো চাই। আর ঘটনা কিভাবে পাঠাবেন? ইমেল করে পাঠাতে হবে। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnanthehorrorworldbd@gmail.com। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে স্পেলিংটা দেওয়া রয়েছে। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এছাড়া এই ভিডিওর কমেন্ট সেকশন তো রয়েছেই, সেখানে গিয়েও কোন ঘটনা ভালো লেগেছে বা এই এপিসোডটা কেমন লেগেছে সেটা জানাতে পারেন। লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না, আর এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করতেও ভুলবেন না। প্রিয় লিসেনার্স, আমরা অনেকটা পথ আপনাদের সাথে চলতে চাই। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন। আমরা একটি টিম ওয়ার্কের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদেরও অনেক ভুল হচ্ছে, ভবিষ্যতেও হতে পারে। যেহেতু আমরা মানুষ, ভুল হওয়াটাই স্বাভাবিক। আপনারাও আমাদের ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা যোগাবেন, এটাই কামনা করি। প্রিয় লিসেনার্স, আজকের যেই এপিসোডটি, এই এপিসোডে আপনাদের জন্য দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছে। আজকে হরর নাইট এপিসোডের 60তম আয়োজন। এমন একটা দিনে এই এপিসোডটি পড়ে গিয়েছে, সেই এপিসোডে বিশেষ কোনো ব্যক্তির ঘটনা থাকবে না তা তো হয় না। আজকেও কিন্তু আপনাদের জন্য ঘটনা থাকছে আপনাদের সকলের প্রিয়, আমাদের সকলের প্রিয় রবি ভাইয়ের। রবি ভাইয়ের ঘটনা মানেই ডিফারেন্ট কোনো কিছুর একটা ফ্লেভার পাওয়া যায়, একটা ভিন্নধর্মী হরর আবহ পাওয়া যায়। আজকের ঘটনাটাও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। চলুন শুরু করি ঘটনা। রবি ভাইয়ের বাড়ি কিন্তু কুষ্টিয়া জেলার সদর উপজেলার পেয়ারাতলা নামক স্থানে। উনি যেই ঘটনাটি আমাদেরকে আজকের জন্য পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত উনি সংগ্রহ করেছেন ওনার বড় আপুর ফ্রেন্ডের কাছ থেকে। সেই ফ্রেন্ডের নাম ফাহিমা, তার বাড়িও কুষ্টিয়াতে। উনি একজন সিনিয়র নার্স হিসাবে একটি বিশেষায়িত হসপিটালে কর্মরত রয়েছেন। তো ঘটনা যখন ঘটেছিল, সময়টা ছিল 2011 সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। এরপরে কিন্তু ঘটনা বেশ অনেকটা সময় চলমান ছিল। তো চলুন কি ঘটনা ছিল সেটা শুনে আসি।
তো এই ফাহিমা আপু উনি যশোরের একটি বিশেষায়িত হসপিটালে চাকরি নেন। হসপিটালটি কিন্তু সরকারি, আর এই হসপিটালটি বিশেষায়িত হসপিটাল হওয়ার কারণে বাইরের সাধারণ রোগী যারা, তারা কিন্তু খুব একটা এন্ট্রি সেখানে পেতেন না। বিশেষ কিছু ব্যক্তিবর্গই সেখানে ভর্তি হতেন। আমরা সঙ্গত কারণে হসপিটালের নাম ঠিকানা এটা বলতে পারছি না। উনি 2011 সালেই জয়েন করেছেন। জয়েন করার পর মোটামুটি মাসখানেক পার হয়েছে, সব কিছু ঠিকঠাকই ছিল। তখন নভেম্বর মাসের প্রথম সপ্তাহ, তো শীত পড়ছে ভাব। ওনার যখন ডে শিফটে ডিউটি থাকতো তখন কিন্তু কোনো ধরনের প্যারানরমাল সমস্যার মুখোমুখি উনি হন নাই। যেহেতু হসপিটালে চাকরি, কখনো ডে শিফট কখনো নাইট শিফট এভাবে মিলিয়েই কিন্তু ডিউটিগুলো করতে হয়, রোস্টার ডিউটি পড়ে। তো ওনার ওই দিনে ছিল হচ্ছে নাইট শিফটের ডিউটি। তো উনি যথারীতি ডিউটি শুরু করেছেন। তো ওনাদের ডিউটিটার কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে। বিশেষ করে নির্দিষ্ট সময় পর পর বিভিন্ন ওয়ার্ডগুলোতে ভিজিট করতে হয়, রুগীদের স্যালাইন চেক করতে হয়, বিভিন্ন ধরনের কাজগুলো ঠিক আছে কিনা দেখতে হয়, বিভিন্ন বিষয়ের আপডেট নিতে হয়, সেগুলো ডাক্তারকে ইনফর্ম করতে হয়, বিভিন্ন কাজ রয়েছে হসপিটালে যেটা থাকে আর কি। ওনার একটা নির্দিষ্ট সময় পড়ে যায় আর কি, যে সময়টাতে ওনার পুরুষ ওয়ার্ডে ভিজিট করার কথা ছিল। উনি যথারীতি লিফটে করে লিফটের যেই 7 তলা সেখানে গিয়েছেন। ওটা পুরুষ ওয়ার্ড, যেহেতু ওটা বিশেষায়িত হসপিটাল, ওই ওয়ার্ডে 5-6 জন রুগী ছিল। ওয়ার্ডটা বড় কিন্তু রুগী ছিল 5-6 জন। তখন কিন্তু এই যে এনার্জি বাল্ব, যেগুলো এনার্জি সেভিং বাল্ব আমরা যেটা বলি, বা এলইডি বাল্ব যেগুলো বলি, তখনও কিন্তু এই বাল্বগুলোর অতটা প্রচলন শুরু হয় নাই, কেবল হচ্ছে আর কি। ওই সময় ওই হসপিটালে ছিল হচ্ছে এই যে হলুদ আলো হতো, যেটা আগেকার যে বাল্বগুলো কাচের তৈরি, সেই বাল্বগুলো ফিলামেন্ট থাকতো ভিতরে, সেই বাল্বগুলো ছিল ওখানে। উনি ঠিকঠাকভাবেই পুরুষ ওয়ার্ডে গিয়েছেন, রুগী দেখে বের হবেন, হঠাৎ করে ওনার চোখ আটকে যায় ওই ফ্লোরেরই মিডিলে থাকা একটা রুমের দিকে। মনে হচ্ছে ওখানে একটা শব্দ হচ্ছে। তো উনি এগিয়ে গেলেন যে ওখানে কিসের শব্দ হয়। কাছেও যেতে হয়নি, দূর থেকে উনি দেখতে পেলেন ওই রুম থেকে 3 থেকে 4 বছর বয়সী দুটো বাচ্চা। স্বাভাবিকভাবে দেখতে 3-4 বছর বয়সী বাচ্চাদের গড়ন চেহারা যেরকম হয় ওই রকমই। একটা বাচ্চার হাতে একটা ক্রিকেট খেলার ব্যাট, আর একটা বাচ্চার হাতে একটা ক্রিকেট বল। এরা হাসছে, দৌড়াদৌড়ি করছে, খিলখিল করে শব্দ করছে, হাসির যে শব্দ বাচ্চারা যেভাবে হাসে আর কি, সেরকম শব্দ করছে। ওরা ওই করিডোর ধরে দৌড়াদৌড়ি করছে। ওই করিডোরে কিন্তু দূরে দূরে ওই হলুদ বাল্বগুলো লাগানো ছিল, আর এনার্জি সেভিং বাল্বের আলোগুলো বা বিশেষ করে এলইডি বাল্বের আলো যেভাবে চারদিকে ছড়িয়ে পড়ে, ওই হলুদ বাল্বের আলো কিন্তু অতটা ছড়াতো না। এই জন্য নির্দিষ্ট দূরে দূরে যদি বাল্ব লাগানো না হতো তখন দেখা যেত যে ওই অংশটা অন্ধকার রয়ে গেছে, আর দেখা যেত যে ওই বাল্বগুলো খুব দ্রুত কেটে যায়। ভোল্টেজের আপ ডাউন যদি সামান্য হয় ওই বাল্বগুলো কেটে যায়। এই জন্য রেগুলার কিন্তু ওই বাল্বগুলো পরিবর্তন করতে হতো। ওই করিডোরে হয়তো বা কোনো কারণে কোনো বাল্ব কেটে গিয়েছিল, এই জন্য একটা সাইড ছিল অন্ধকার। ফাহিমা আপু দেখতে পেলেন যে ওই বাচ্চা দুটো দৌড়াদৌড়ি করতে করতে ওই অন্ধকার যে জায়গাটা ওর ভিতরে ঢুকে গেল আর দেখা যাচ্ছে না তাদেরকে। উনি চিন্তা করলেন এই বাচ্চা দুটো কার, অন্য কোনো ওয়ার্ড থেকে এখানে চলে আসছে নাকি, হতেই পারে। উনি ভাবলেন যে এই বাচ্চা দুটোকে তো তাদের গার্ডিয়ানের কাছে হস্তান্তর করার দরকার। ওইদিকে অন্ধকারের ভিতর চলে গেল, যাই ওইদিকে গিয়ে দেখি বাচ্চা দুটো কি করে। উনি এই চিন্তা করে সামনের দিকে আগাবেন, এমন সময় এক ধরনের শব্দ উনি শুনতে পান। হুইল চেয়ার যদি চলে এক ধরনের ঘর 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 আওয়াজ হয়। হুইল চেয়ার একটা বিশেষ শব্দ রয়েছে, যেটা যারা এই হুইল চেয়ারের শব্দের সাথে পরিচিত আছেন তারা বুঝতে পারবেন, বা যারা এই হুইল চেয়ার ধাক্কা দিয়েছেন তাদের কানে এই শব্দটা এসেছে। তাছাড়া অন্য ব্যক্তিদের কাছে হয়তো এই শব্দটা অতটা পরিচিত নাও হতে পারে। উনি ওই ধরনের একটা শব্দ শুনতে পান, স্পষ্ট বুঝতে পান হুইল চেয়ার
ওই করিডোর ধরে এগিয়ে আসছে। করিডোরের অন্ধকার যে জায়গাটা, ওই জায়গা থেকে মনে হচ্ছে কোনো একটা হুইল চেয়ার বের হয়ে আসছে। উনি অপেক্ষা করছেন ওদিক থেকে কে আসে। চিন্তা করলেন এই দুই বাচ্চার কোনো গার্ডিয়ান হতে পারে। উনি ওখানে দাঁড়িয়ে আছেন যে কে আসে একটু দেখি। উনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে কিন্তু আলো, কিন্তু শব্দটা যেখান থেকে আসছিল আস্তে আস্তে শব্দটা বাড়ছে, মানে আস্তে আস্তে হুইল চেয়ারটা এগিয়ে আসছে। ওই জায়গাটা অন্ধকার ছিল। তো যখন আস্তে আস্তে আলোর দিকে একটা হুইল চেয়ার উনি আসতে দেখলেন, উনি দেখতে পেলেন ওই হুইল চেয়ারে একটা নারী অবয়ব বসে আছে, ম্যাক্সি টাইপের কিছু একটা পরা। যখন বাল্বের আলোর কাছে আসলেন তখন দেখা গেল আরে এই মহিলার মাথা নেই। মহিলা নিজের হাতেই হুইল চেয়ারের চাকাগুলো প্রেস করে ঘুরিয়ে সামনের দিকে এগিয়ে আসছেন, কিন্তু তার মাথা নেই। কাটা মাথার ওই জায়গা থেকে গলগল করে রক্ত পড়ছে, রক্তটা ফ্লোরেও পড়ছে। এটা দেখে উনি ওখানেই অজ্ঞান হয়ে যান, তবে উনি চিৎকার দেন নাই, ওখানেই সেন্সলেস হয়ে যান। ওনাকে অনেকক্ষণ না দেখে ওনারই আর এক কলিগ চিন্তা করলেন কী ব্যাপার, এতক্ষণ হলো উপরে গেল, আসে না কেন। যেহেতু অনেক রাত তখন 2টো 2:30 বা 3টা বাজে এরকম আর কি। উনি আবার লিফটে উপরে উঠেছেন। যখন পুরুষ ওয়ার্ডের দিকে যেতে গিয়েছেন তখন দেখেন এই অবস্থা, কারণ ওইখানে তো আসলে লোকজন কম আসা যাওয়া করে, আর রাতের বেলা রুগীরাও ঘুমিয়ে গেছে অনেকেই। রুগীর যারা আত্মীয় স্বজন রয়েছে যারা ওখানে ছিলেন তারাও ঘুমিয়ে গেছে, যার কারণে ওই জায়গাটাতে উনি ওভাবেই অজ্ঞান হয়ে পড়েছিলেন বেশ খানিকক্ষণ। এরপর ওনার কলিগ আসে, তাকে ওখান থেকে উদ্ধার করে হসপিটাল, যেহেতু ওখানে ওনাকে সেবা দেওয়া হয়, ওনার জ্ঞান ফিরলে জিজ্ঞেস করা হয় কি হয়েছে। যেহেতু হসপিটালটা খুবই একটা সেন্সিটিভ হসপিটাল, এখানে যদি উনি এই টাইপের কথা বলেন তাহলে কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে। অনেক লিখিত দিতে হবে, মানে লিখিত জবাব দিতে হবে কি হয়েছে না হয়েছে। এর জন্য উনি বিষয়টা বেমালুম চেপে গেলেন, বলেন যে ওনার মাথা ঘুরেছিল, মাথা ঘুরে উনি পড়ে গেছেন, জাস্ট এতটুকুই। তো এই ঘটনার পর উনি তো এই বিষয়ে কারোর সাথে আসলে শেয়ার করেন নাই, বাসায় গিয়েও শেয়ার করেন নাই। এই ঘটনার বেশ কিছুদিন পর ঘটে আরও একটি ভয়ঙ্কর ঘটনা। এর মধ্যে যে কয়েকদিন উনি ডিউটি করেছিলেন তখন কিন্তু ওই যে 7তলার ওই পুরুষ ওয়ার্ডে উনি গিয়েছিলেন। যতবার গিয়েছেন ততবারই ওনার বুকের মধ্যে ধরাস করে উঠেছে, কারণ এইখানেই তো সেই ভয়ের ঘটনাটা ঘটেছিল। তবে মাঝখানে বেশ কিছুদিন আর ওইখানে কোনো ধরনের ভয়ের ঘটনা ঘটে নাই। 7তলাতে উনি উঠতেই চাইতেন না, পরে লোকজন নিয়ে উঠতেন বা কখনো কখনো একা উঠলেও ভয় পেতেন, তবে এর মধ্যে ভয়ের ঘটনা ঘটেনি আর কি। ওনার একদিন কি হয়, রাতের বেলা ডিউটি পড়েছে, ওই রাত্রে একটা সিজারিয়ান বেবি হবে আর কি। একজন মহিলাকে সিজার করার জন্য ওটিতে নেওয়া হয়েছে, সেখানে ডক্টর রয়েছে, সাথে আরও কয়েকজন নার্স রয়েছে। তো যখন সিজার করা হয় বেবিকে এই ফাহিমা আপুর হাতে দেওয়া হয়েছে। বেবিকে সিজার করার পর যখন বের করা হয় তখন এরপর কিন্তু বেশ কিছু প্রসেস রয়েছে, বেশ কিছু পদ্ধতি রয়েছে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো, এরকম অনেকগুলো কাজ রয়েছে। তার হাতে দেওয়া হয়। তো উনি কি করেছেন, উনি হাতে নিয়ে সামনের দিকে আগাবেন, তখনও কিন্তু ওই ওটির মধ্যে লোকজন রয়েছে, ডক্টর রয়েছে, অন্য নার্স রয়েছে, আলো আছে পর্যাপ্ত। হঠাৎ করে উনি দেখেন কি উনি আগাতে পারছেন না, মনে হচ্ছে ওনার 2 পা কেউ চেপে ধরেছে। এরপর উনি তাকিয়ে দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। ওই যে যেই 2টো বাচ্চাকে উনি দেখেছিলেন খেলতে, এক হাতে ক্রিকেটের ব্যাট আর এক হাতে ক্রিকেটের বল, এই 2টো বাচ্চা, কোনো ভয়ঙ্কর চেহারা কিছু না, স্বাভাবিক বাচ্চা, স্বাভাবিক কাপড় পরা, তারা খিলখিল করে হাসছে আর এই ফাহিমা আপুর পা জড়িয়ে ধরেছে, তাকে আগাতে দিচ্ছে না। উনি তো এই দৃশ্য দেখে প্রচণ্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, এই আমি আগাতে পারতেছি না, আমার পা টেনে ধরে রেখেছে, এভাবে চিৎকার করছেন। আরেকটু হলেই ওনার হাত থেকে ওই বাচ্চাটা পড়েই যেত, উনি এত ভয় পেয়েছিলেন। ওই 2টো বাচ্চা ওনার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে, কিন্তু এই দৃশ্য ওখানে থাকা আর কেউ দেখতে পারছিল না। এদিকে যিনি ডক্টর ছিলেন উনি এটা দেখে প্রচণ্ড রেগে যান। উনি বলেন যে কী ব্যাপার, এখানে কি ড্রামা শুরু করছো তোমরা? উনি যখন এটা বলেছেন অন্য নার্স এগিয়ে গিয়ে
দ্রুত ফাহিমা আপুর হাত থেকে আগে বাচ্চাকে নিয়ে নেন, নেয়ার পর ফাহিমা আপুকে জোরে জোরে কয়েকবার ধাক্কা দেন। ধাক্কা দেওয়ার পর ফাহিমা আপু স্বাভাবিক হন। তখন ফাহিমা আপুকে বলা হয় কি হয়েছে? তখন উনি বলেন যে আমি দেখলাম যে এরকম দুইটা বাচ্চা আর কি আমার পা টেনে ধরে রেখেছে। ডাক্তার তো শুনে আরও রেগে গেছেন। তখন উনি বললেন যে তুমি এই কাজটা শেষ করে আমার রুমে আসবা, ব্যাখ্যা দিবা তুমি এইভাবে ওটির মধ্যে হই হট্টগোল করলা কেন? বাচ্চাটা যদি হাত থেকে পড়ে যেত, তারপরে তোমার এই চিৎকার চেঁচামেচিতে যদি বাচ্চার অন্য ধরনের কোনো ক্ষতি হতো বা ক্ষতি হয়, এর দায়ভার কে নেবে? এরপর উনি ডাক্তারের কাছে গিয়েছিলেন। ডাক্তার বললেন যে তুমি বিশ্রাম করো, আমার মনে হচ্ছে যে তোমার ওভার ডিউটি হয়ে গেছে, অনেক বেশি ডিউটি করে ফেলছো, তুমি বিশ্রাম নাও। তো ডক্টর ওনাকে বিশ্রাম দিয়েছিলেন। এরপর আবার স্বাভাবিকভাবে উনি ডিউটি শুরু করেছিলেন। এর বেশ কিছুদিন পর ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে যে উনি তখন নাইট শিফটে ডিউটি করছেন। রাতের বেলা উনি ওনার যে রুমটা, ওই রুমে বসে আছেন। তো ওনাদের কিন্তু সবসময় লেখাপড়ার উপরেই থাকতে হয়। ওনাদেরকে যখন আরও উপরের র্যাঙ্কে যেতে হবে তার জন্য কিন্তু বেশ কিছু কোর্স করতে হবে। উনি তখন সাধারণ একজন নার্স হিসাবে যোগদান করেছিলেন। এখন তো উনি সিনিয়র নার্স। এখন এই যে চাকরির পরীক্ষাগুলো, ইন্টারনাল যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলো তো দিয়ে দিয়ে ওনাকে উপরে উঠতে হবে। এই জন্য কিন্তু সবসময় লেখাপড়া করতে হয়। তো উনি ওনার ওই পাঠ্যপুস্তক একটা নিয়ে ওনার টেবিলে বসে পড়ছিলেন। একটা হিসাব ছিল যে একবার রাউন্ড দিয়ে আসার পর আবার যে রাউন্ডে যাবেন কতক্ষণ পরে যাবেন। তো উনি বসে আছেন, বসে বসে পড়ছেন। হঠাৎ করে কি হয়, ওনার যে দরজা, ওই দরজায় টক 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 করে শব্দ হয়, মনে হলো কেউ নক করছে। তখন উনি বললেন যে কে? ওপাশ থেকে কোনো শব্দ আসে না, আবার টক 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 শব্দ। তো উনি বললেন দরজা খোলা আছে, ভেতরে চলে আসেন। দরজাটা খোলাই ছিল, কারণ ওনাদের দরজা তো ভেতর থেকে বন্ধ করার কোনো সুযোগ নেই। সবসময় তো লোকজন আসে, রুগী আসে, কোনো ইনফরমেশন বা কোনো ইমার্জেন্সিতে রুগীর আত্মীয় স্বজন এসে তাড়াতাড়ি করে জানাবে। এখন দরজা বন্ধ করে ভিতরে বসে থাকার কিন্তু কোনো সুযোগ নেই আসলে। তো উনি যখনই বলেছেন দরজা খোলা আছে, হলো কি, দরজাটা একাই খুলে গেল। উনি তাকিয়ে দেখলেন যে কী ব্যাপার, দরজার সামনে তো কেউ নাই। কয়েক সেকেন্ড কিন্তু কেউ ছিল না, দরজাটা মনে হলো একাই খুলে গেল আর কি। এরপরে দেখা গেল এক ভয়ঙ্কর দৃশ্য। সেই হুইল চেয়ারটা ক্যাচ 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 শব্দ করতে করতে তার রুমের মধ্যে ঢুকে গেল। আর হুইল চেয়ারে বসে আছে এক নারী অবয়ব, তবে মাথাবিহীন না। তার মাথা ছিল একটা বয়স্ক মহিলা, বয়স 55-60 হবে এরকম। তার গলার কাছে সেলাই দেয়া, বোঝা যাচ্ছে তার গলাটা একসময় কেটে গিয়েছিল। ওখানে রক্তগুলো শুকিয়ে কালো হয়ে গিয়েছে। আর ওই মহিলার দুই পাশে দাঁড়িয়ে আছে দুটো বাচ্চা, এক হাতে ক্রিকেটের ব্যাট একজনের, আর এক হাতে ক্রিকেটের বল। বাচ্চা দুটো খিলখিল করে হাসছে। আর ওই মহিলা বলে ওঠে, ম্যাডাম, বি নেগেটিভ রক্ত হবে। যখনই এটা বলেছেন, এই ফাহিমা আপু প্রচণ্ড জোরে দিয়েছেন এক চিৎকার। উনি সেন্সলেস হন নাই, কিন্তু প্রচণ্ড জোরে চিৎকার দিয়েছেন। তো ওনার চিৎকারে অদূরে থাকা আর একজন নার্স চলে আসছে। উনি তো চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেলেছিলেন। তো নার্স চলে এসে বলছে, কী হয়েছে ফাহিমা? তখন উনি বলেন, না না, কিছু হয় নাই, কিছু হয় নাই। এইবার কিন্তু ওই নার্স তাকে খুব ভালো করেই চেপে ধরে যে না, তোমাকে বলতেই হবে, হয়েছেটা কি? তুমি এর আগেও কিন্তু মনে হচ্ছে যে সমস্যা ফেস করেছো, ঘটনা কি আমাকে খুলে বলো। তখন উনি শর্ত দেন যে তুমি এটা কাউকে বলবা না। উনি বলেন যে ঠিক আছে, কাউকে বলবো না। এরপর শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা ওই নার্সকে খুলে বলেন। তো নার্স এটা শোনার পর যে খুব বিচলিত হবে, সেও ভয় পাবে, মনে হলো এরকম কিছু হলো না। নার্স বিষয়টাকে স্বাভাবিকভাবে নিলেন। নার্স তাকে বললেন যে শোনো, ঘটনা বেশ অনেক বছর আগে এইখানে একজন ভদ্র মহিলা ভর্তি হয়েছিলেন। ওনার স্বামী পারিবারিক কলহের জেরে একটা ছুরি দিয়ে তার গলার উপরে খুব গভীর করেই একটা টান দিয়েছিল। তার মাথা কেটে না পড়ে গেলেও
সেখান থেকে ব্যাপক ব্লিডিং হয়। পরবর্তীতে তাকে আর বাঁচানো যায় নাই। শোনা যায় যে তাকে মূলত অপারেশনটা করা হয়েছিল বা বাঁচানোর চেষ্টা করা হয়েছিল ওই 7 তলার পুরুষ ওয়ার্ডের ওখানে। মূলত ওখানে এখন যে সার্ভিস রুমটা রয়েছে, এই সার্ভিস রুমটা পূর্বে ছিল একটা ওটি। ওখানে একটা কেমিক্যাল রিয়াকশান হওয়ার কারণে ওই ওটিটা বন্ধ হয়ে যায়, পরে সার্ভিস রুম চালু করা হয়। ওই সার্ভিস রুমটাও রাতের বেলা ব্যবহৃত হয় না, দিনের বেলাতে টুকটাক ব্যবহৃত হয়, বলতে হবে এক ধরনের পরিত্যক্তই। মাঝে মাঝেই ওই মহিলাকে ওখানে দেখা গিয়েছে। আর 2 বাচ্চার কথা বলছো, ওই 2 বাচ্চাকেও দেখা গিয়েছে। তবে ওই 2 বাচ্চা যে আসলে কিভাবে এখানে আসলো, কিভাবে আসে বা এর রহস্য কি, এটা কেউ বলতে পারে না। তুমি ভালো কোনো হুজুরকে দেখাও, ঝাড়ফুঁক করাও, এই বিষয়টা কিন্তু হসপিটালের সিনিয়র কাউকে জানতে দিও না। তো যাই হোক, এই ফাহিম আপু বুঝে গেলেন যে এই টাইপের টুকটাক ঘটনার সাথে ওনারাও পরিচিত। আর ওই সিনিয়র নার্স এটাও বলে দিয়েছিলেন যে তুমি এই বিষয়টাকে ওইভাবে পাত্তা দিও না, পাত্তা দিলে কিন্তু বিপদ, কারণ হসপিটালে এরকম অনেক ঘটনাই ঘটে, তাহলে কিন্তু চাকরি বাকরি করতে পারবা না। কারণ অনেক ধরনের অপমৃত্যু হয়, অনেক ঘটনা ঘটে, অনেক ধরনের রুগী আসে, তাই এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। তো ফাহিমা আপুর এক মামা ছিলেন সম্পর্কে আত্মীয়। তো ফাহিমা আপু যখন তার মায়ের সাথে এই বিষয়গুলো শেয়ার করেছিলেন, সেই মামার কাছ থেকে প্রথম দিকে ঝাড়ফুঁক নিলেও একদম যে কোনো কিছু হয় না তা কিন্তু না, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, কিছু দেখেন, এরপরে আবার দেখা শুরু করেন। পরবর্তীতে ওই মামার সাথে যখন আবার উনি দেখা করেন এবং তার সাথে বিষয়টা শেয়ার করেন, তখন ওই মামা বেশ ভালো করেই রুকিয়া করে দেন, ঝাড়ফুঁক করেন। তবে এর পরেও বেশ কিছু ঘটনা ঘটেছিল। বিশেষ করে এই ফাহিমা আপু যখন ওনার ডিউটি শেষ করতেন, এরপরে আর একটা জায়গায় উনি পার্ট টাইম চাকরি করতেন, সেখানে সময় দিতেন। ওখানে যে চেম্বারটা ছিল, মাঝে মাঝে এমন হতো এই 2 বাচ্চা নাকি তার সামনে চলে এসে তার হাত পা ওই বানরের মতো বেয়ে শরীরে উঠে যেত, খেলতো, চুল ধরে টানতো, হাত ধরে টানতো, খিলখিল করে হাসতো। তবে এই 2টো বাচ্চাকে উনি কখনোই ভয়ঙ্কর রূপে দেখেন নাই, খুব সুন্দর 8-10টা স্বাভাবিক বাচ্চার মতোই উনি দেখেছেন। তো এটাও ওনার সাথে বেশ কয়েকবার হয়েছে, আস্তে আস্তে এটা বন্ধ হয়ে গেছে। এখন আর ওনার সাথে এই ধরনের কোনো ভয়ের ঘটনা ঘটে না, বিশেষ করে এই 2 বাচ্চা রিলেটেড। আরও একটি ব্যাপার, সেটা হচ্ছে এই ফাহিমা আপু উনি যখন এই নার্সিং পড়ছিলেন, মানে লেখাপড়ার মধ্যে ছিলেন, স্টুডেন্ট ছিলেন, ওনার যে কঙ্কালটা ছিল, এই কঙ্কালটা উনি কিভাবে পেয়েছিলেন, এই কঙ্কাল রিলেটেড ঘটনা ছিল। তো উনি পরবর্তীতে রবি ভাইয়ের মাধ্যমে ঘটনা পাঠাবেন বলে বলেছেন। আমরা অপেক্ষায় থাকব ফাহিমা আপুর কাছ থেকে সেই ঘটনাগুলো পাওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা হয়তো বা দ্রুতই সেটা পাবো রবি ভাইয়ের মাধ্যমে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। চলুন আমরা চলে যাব আমাদের এবারের হরর নাইট এপিসোডের 60তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের কাছে দারুণ উপভোগ্য হবে। চলুন শুনে আসি সেই ঘটনাটি। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের হরর নাইট এপিসোডের 60তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আব্দুল্লাহ মোহাম্মদ ইসহাক। উনি বর্তমানে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে রয়েছেন। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার চাষাড়া উপজেলায়। আর ঘটনাটি ঘটেছিল ওনার বন্ধু এবং ওনার সাবেক কলিগ আলভি ভাইয়ের সাথে, যার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পুলিশ লাইন এলাকায়। বাংলাদেশে থাকাকালীন ওনারা একই অফিসে দীর্ঘদিন কাজ করেছেন, বিভিন্ন সময় আড্ডা দিতেন। ওই আড্ডার মধ্যেই একটা সময় এই ঘটনাটি উঠে আসে। এই যে আলভি ভাই, ওনার ভাই বোন কিন্তু 5 জন, 3 ভাই 2 বোন। আর এই 3 ভাই 2 বোনের মধ্যে উনি সবার বড়। দীর্ঘ 14 বছর সিঙ্গাপুরে উনি প্রবাস জীবন কাটিয়েছেন। উনি ফেসবুকেও কিন্তু কর্মরত ছিলেন। 2017 সালে উনি সিঙ্গাপুর থেকে 3 মাসের ছুটিতে দেশে এসেছিলেন।
আসার পর জানতে পারেন যে ওনার ছোট বোন, তার বেবি হবে, আর ওনার সেই ছোট বোনটি তাদের বাড়িতেই রয়েছেন। স্বাভাবিকভাবেই বাংলাদেশের সংস্কৃতিতে মেয়েদের বাচ্চা হওয়ার সময় বা বেবি হওয়ার আগে মায়ের বাড়িতে চলে আসেন। একটা মেন্টাল সাপোর্টও লাগে, যত্নত্বও লাগে। ওই সময় নিজের মায়ের কাছে বা নিজের আত্মীয় স্বজনদের কাছে যারা দীর্ঘদিন ধরে তাদেরকে দেখাশোনা করেছেন, তাকে দেখাশোনা করেছেন, ওই পরিবেশটাতে মেয়েরা মানসিকভাবে অনেকটা শান্তি পায়। এই জন্যই মূলত বাংলাদেশে এই প্রচলনটা রয়েছে, হয়তো বা বিশ্বের অনেক জায়গায় সেটা রয়েছে। তো যাই হোক, যখন উনি দেখলেন যে ওনার বোন ওই বাড়িতে রয়েছেন, উনি তো অনেক কিছু নিয়ে আসছিলেন, বিভিন্ন গিফট নিয়ে আসছিলেন, আত্মীয় স্বজনদের মধ্যে সেই গিফটগুলো বিতরণ করেন। তো এভাবে একটা নির্দিষ্ট সময়, খুব কাছাকাছি সময় আর কি, ওই 3 মাসের মধ্যেই, উনি যেই 3 মাস ছুটি নিয়ে আসছেন এর মধ্যেই ওনার বোনের একটা বেবি হয়। যেহেতু এই আলভি ভাই বাড়ির বড় ছেলে আর ভাগিনা হয়েছে বড় মামা, ওনার একটা দায়িত্ব রয়েছে। মূলত বেবিটা হয়েছিল নর্মাল ডেলিভারি হসপিটালে। হসপিটালটি ওই সময় 300 শয্যার ছিল, বর্তমানে নাকি সেটা 500 শয্যায় উন্নীত করা হয়েছে। সঙ্গত কারণে নামটি বলতে নিষেধ করেছেন, যদিও বা নামটি আমাদেরকে জানিয়েছেন, নামটি আমরা বললাম না। তো যাই হোক, যেদিন বেবি হয়েছে, দিনের বেলাতে হয়েছে, তখনও তো হসপিটালই রয়েছেন। বিশেষ করে আলভি ভাইয়ের মা রয়েছেন, আলভি ভাইয়ের বোন রয়েছেন, বোনের বেবি রয়েছে। রাত 2টো কি 2:30 হবে। তো উনি মহিলা ওয়ার্ডে গিয়েছেন। তাই এত রাত্রে হোক আর দিনের বেলাতেই হোক, মহিলা ওয়ার্ডে, বিশেষ করে প্রসূতি বিভাগ, সেখানে তো আসলে পুরুষ মানুষ অ্যালাউড না। উনি বাইরে থেকে আসলে ফোন করে গিয়েছিলেন যে আমি আসছি। তো যে জানালা, ওই জানালার কাছে ওনার আম্মু আসে। তো আসার পর বলেন যে মা, তোমাদের কিছু লাগবে? তখন ওনার মা বলেন যে বাবা, কিছু শুকনো খাবার নিয়ে আয়। এরপর উনি কি করেছেন, নিচে গিয়েছেন। নিচে গিয়ে ওনার মা এবং বোনের জন্য, ওনারও একটু ক্ষুধা লেগেছিল, কিছু শুকনো খাবার এবং জুস নিয়ে আসছেন। আবার ওই জানালার পাশে আসছেন, ওই জানালার পাশেই ওই বেডটা ছিল আর কি, ওনার বোন যেখানে ছিলেন। তখন ওনার মা জিজ্ঞেস করেন, কি রে, তোর কাছে কি টাকা নাই? তুই এত কিছু নিয়ে আসলি, আমি তো মনে করছিলাম তোর কাছে টাকা নাই। তখন আলভি ভাই অবাক হন, টাকা নাই মানে কি বলো? আমার কাছে তো টাকা আছে। তখন ওনার মা বলেন, আচ্ছা, আমি যে তোকে একটা শাল চাদর দিলাম, সেই শালটা কোথায়? উনি তো অবাক, আরে তুই কি বলো মা, শাল চাদর মানে? আমি তোমার কাছে কখন শাল নিলাম? তখন ওর মা বলেন, আরে তুই যে গেলি শুকনো খাবার আনার কথা বলে, আবার তো ফেরত আসলি 2 মিনিটের মাথায়, এসে আমাকে ডাক দিলি আর বললি যে বাচ্চাটাকে কোলে নিতে ইচ্ছা করছে। তখন তুই বললি যে 2 হাত জানালা দিয়ে বের করে দিতে, ভিতরে ঢুকাই দিতে, তোর জন্য বাচ্চাটাকে তোর হাতে দিই। কিন্তু রাতের বেলা আমি তোকে বাচ্চা কোলে দিলাম না, যেহেতু তুই বাইরে থেকে আসছিস, জীবাণু লাগতে পারে। পরে তুই আমার সাথে খুব রাগ দেখাইলি এবং বললি 50টা টাকা দাও, আমিও দিলাম। এরপর দেখলাম যে তোর গায়ে শুধু কালো রঙের একটা গেঞ্জি, তাই তোকে আমার শালটা দিয়ে দিলাম, যে নিচে যাবি, ঠান্ডা লাগবে। এই সমস্ত কথা শোনার পর এই আলভি ভাই বলেন যে মা, তোমার মাথায় কি কোনো সমস্যা হয়েছে নাকি? আমি তোমার কাছে কেন এই শাল চাদর নিব? আমি তো সাদা গেঞ্জি পরছি, আর এই দেখো এই গেঞ্জিটা অনেক মোটা, এটার হুডিও আছে, আমি হুডি পরে আছি, আমার তো শীত লাগার কথা না। এইটা বলার পর একটা দিকে ওনার নজর যায়, মনে হচ্ছে কোনো এক অজানা আকর্ষণে ওই দিকটাই নজর গিয়েছে। এই আলভি ভাই যেই জায়গাটা দাঁড়িয়েছিলেন, ওই জায়গার ডান পাশে হসপিটাল বর্জ্য ফেলার জায়গা রয়েছে। অনেকে নাকি বলেন যে ওই জায়গায় নাকি অনেক পুরনো এক কবর ছিল, সেখানে অনেকেই অতি প্রাকৃত কিছু অনুভব করেছে। কোনো এক অজানা রহস্যে উনি ওই দিকটাতে যখন কিছুটা এগিয়ে গেছেন, একদম কাছাকাছি ছিলেন আর কি, এই 2 কদম আগানোর পরে নিচে দেখা যায়, তখন দেখতে পান এক ভয়ঙ্কর দৃশ্য। আলভি ভাই দেখতে পান এই আলভি ভাইয়ের চেহারারই একজন লোক, একটা অবয়ব নিচে দাঁড়িয়ে আছে, কালো
একটা গেঞ্জি পরা, আর আলভি ভাইয়ের দিকে তাকিয়ে বিশ্রী এবং ভয়ানকভাবে হাসি দিয়ে বলছে, আলভি কিরে, শাল ফেরত নিবি না? এই বলে হি হি হা হা করে অট্ট হাসি হেসে চলছে। এইটা দেখার পর উনি ওখানে দাঁড়িয়েই ওনার মাকে চিৎকার দিয়ে বলছেন যে, মা মা আমায় ধরো। এই বলে উনি ওখানে অজ্ঞান হয়ে গেছেন। আর ওনার মা তো ওই সাইড থেকে আরেকটু পাশে যেখানে কেবিন ছিল ওইটার ভিতরে ছিলেন, উনিও জানলার কাছাকাছি ছিলেন। উনি দ্রুত বের হয়ে আসছেন। মূলত আলভি ভাই তো অজ্ঞান হয়ে গেছেন। ওনার যখন জ্ঞান ফেরত আসছে, পরে দেখেন যে উনি ওই হসপিটালেই আছেন। তো ওই দিনটা গিয়েছে, তারপর ওনার জ্ঞান ফেরত আসছে আর কি। তো উনি তো ওরকম অসুস্থ হন নাই। আর যেহেতু ওনার বোনের নর্মাল ডেলিভারি হয়েছিল আর বাচ্চাটাও সুস্থ স্বাভাবিক ছিল আলহামদুলিল্লাহ, ওই দিন বাচ্চা এবং মাকে রিলিজ দিয়ে দেওয়া হয়। আলভি ভাই মনে করেছিলেন ঘটনা মনে হয় এখানেই শেষ, কিন্তু না, ঘটনা শুরু মাত্র। কিছুদিন পর থেকেই গভীর রাত্রে ওনাদের বাড়ি জুড়ে হাঁটা চলার শব্দ, ধূপধাপ আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ দৌড়াচ্ছে, হাঁটছে, তারপর ছাদের উপরে হাঁটছে। এরপর ছাদের উপরে এই পাটার উপর মশলা বাটতে যেরকম ঘর 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 আওয়াজ হয় না, ওই রকম আওয়াজ অনেকক্ষণ ধরে চলে, আবার থেমে যায়। আবার হঠাৎ হঠাৎ দরজায় টক 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 করে টোকার শব্দ পাওয়া যায়। দরজা খুললে কাউকে দেখা যায় না, বা ছাদে গেলেও কিন্তু ওই মশলা বাটার শব্দ এটাও আর পাওয়া যায় না। বাড়ির চতুর্দিকে কে হাঁটছে, দৌড়াচ্ছে, এটাও কিন্তু আর বোঝা যায় না। এছাড়াও বাড়িতে আরও বেশ কিছু ঘটনা দেখা যাচ্ছিল। যেমন ওনার মা কাজ করছেন, দেখলেন যে মেঝের উপরে পানি ফেলে রাখা, অথচ ওখানে পানি পড়ে যাওয়ার কথা নয়। খাবারগুলো নাকি খুবই দ্রুত নষ্ট হয়ে যেত। আবার বাড়িতে যে ইলেকট্রিসিটি ছিল, বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো ছিল, ইলেকট্রনিক ডিভাইস যেগুলো ছিল, সেগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যেত। শুধু তাই না, সবার বাড়িতে বিদ্যুৎ থাকলেও ওনাদের বাড়ির ফেজ রেগুলার কেটে যেত। এই সমস্ত ঝামেলা যখন শুরু হয়ে যায়, তখন ওনারা স্থানীয় মসজিদের মুয়াজ্জিনের কাছে যান। উনি নাকি অনেক ঝাড়ফুঁক জানতেন, এই কারণে মূলত তার শরণাপন্ন হয়েছিলেন। এরপর যখন উনি মানে ওই মুয়াজ্জিন সাহেব আলভি ভাইদের বাড়িতে এলেন, উনি বললেন যে আপাতত আমি বাসা বন্ধ করে দিয়ে যাই, কিন্তু এর বেশি কিছু আমার দ্বারা করা সম্ভব হবে না। কারণ হচ্ছে স্বাভাবিক জিন পরির কোনো ব্যাপার এখানে নাই। এখানে ভয়ঙ্কর কালো জাদুর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কালো জাদু করলে যেই ধরনের আবহ সৃষ্টি হয়, যে ধরনের ফিলিং হয়, মুয়াজ্জিন সাহেবের কাছে নাকি ওই ধরনের ফিলিং হচ্ছে যে এইটা আসলে তার দ্বারা হবে না। তখন মুয়াজ্জিন সাহেব বলে যে তোমরা দ্রুত ভালো কোনো রাকি বা কবিরাজের সাথে যোগাযোগ করো, আমি আপাতত বন্ধ করে দিয়ে গেলাম। তো মুয়াজ্জিন সাহেবের মুখে কথা শোনার পর ওনারা তো খুব ভালো মানের কোনো একজন রাকি বা কবিরাজের সন্ধানে পাগল হয়ে হন্যে হয়ে ছুটছেন। এক রাত্রে এই আলভি ভাইয়ের যে বোন, যেই বোনের বেবি হয়েছে, ওনার ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। তো উনি যেই রুমে ছিলেন ওই রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম ছিল না, ঘরের বাইরেও ওয়াশরুম ছিল না, কিন্তু ঘরের ভেতরেই কিন্তু সেটা কমন ওয়াশরুম ছিল। আর ওই ওয়াশরুমটা ছিল আলভি ভাইয়ের রুমের পাশে, উনি যেই রুমে ছিলেন আর কি। তো উনি বুঝতে পারেন যে ওনার বোন বের হয়েছেন, ওয়াশরুমে গেলেন। আলভি ভাইয়ের কিন্তু এই মোবাইলে গেমস খেলার বেশ একটা বদ অভ্যাস ছিল বলে জানিয়েছেন। উনি গেমস খেলছিলেন, যখন ওনার বোন বের হয়ে মানে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন আর কি, বা ওয়াশরুমে ঢুকেছেন, তখন উনি ওনার মোবাইলের স্ক্রিনে কয়টা বাজে এটা দেখেছেন। এরপর প্রায় আধা ঘন্টা পার হয়ে যায়, ওনার বোন যে ওয়াশরুম থেকে বের হবে এরকম কোনো সারা শব্দ উনি পান নাই। ওনার আবার ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। উনি যখন বাইরে বের হয়েছেন, মনে হচ্ছে যে ওনার ওই ওয়াশরুমের মধ্যে ওনার বোন আছে, কারণ আলো জ্বালানো। উনি চিন্তা করেন কী ব্যাপার, আপা কি এখনও বের হয় নাই? এত ক্ষতকার ওয়াশরুমে থাকার কথা না, নাকি অন্য কেউ ঢুকেছে? উনি ওই চিন্তা করে ওয়াশরুমের দরজায় ঠক 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 শব্দ করেছেন, মানে নক করেছেন যে ভিতরে কেউ আছে কি না, নাকি আপা লাইট জ্বালিয়েই বের হয়ে চলে আসছেন, দরজাটা আরও ক্লোজ করে টেনে দিয়ে, হতে পারে এই জন্য মূলত
নক করেছেন, সারা শব্দ পাওয়া যায় না। উনি বুঝতে পারলেন যে দরজাটা ভেতর থেকেই লক করা। তখন চিন্তা করলেন যে ওনার বোন যে ঢুকেছে, সম্ভবত তিনি বের হন নাই, এই জন্যই উনি ওনার বোনের নাম ধরে ডাকতে থাকেন। ওনার বোনের নাম হচ্ছে আয়শা। উনি ডাক্তার, আয়শা, ও আয়শা, কিরে তুই আসিস, এরকম করে বলছেন, কিন্তু কোনো সারা শব্দ নাই। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে, অ্যাটলিস্ট মানুষ তো একটা কাশি দেবে, তাহলে তো বোঝা যায় যে সে আছে ভিতরে, কিন্তু না, কোনো সারা শব্দ নাই। এদিকে উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ওয়াশরুমে গিয়ে তো অনেকের মাথা ঘুরে পড়ে যায়, যেহেতু ওনার সদ্য বেবি হয়েছে, শরীর দুর্বল, মানুষ তো ওয়াশরুমে গিয়ে মাথা ঘুরে পড়ে যেতেই পারে। তখন এই আলভি ভাই চিল্লাচিল্লি শুরু করেছেন। এই চিৎকার চেঁচামেচিতে পরিবারের অন্য সদস্যরা উঠে আসছে। একটা পর্যায়ে দরজা ভাঙতে ওনারা বাধ্য হন। দরজা ভেঙে দেখা যায় ওনার বোন ওয়াশরুমের মেঝেতে পড়ে আছে, মাথা ফেটে রক্তে পুরো ওয়াশরুমের মেঝে লাল টকটকে হয়ে আছে। তাড়াতাড়ি করে ওনাকে ওয়াশরুম থেকে বের করা হয়, তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং মাথার পেছনের দিকে 4টা সেলাই লেগেছিল। যদিও বা হসপিটালে ওনাকে ভর্তি রাখা হয় নাই, বেবি ছিল যেহেতু বাসায়, আর হসপিটালে ভর্তি রাখার মতো অসুস্থ উনি হন নাই, নিয়ে আসা হয় বাসায়। একটু সুস্থ যখন উনি হয়েছেন বা একটু সুস্থতা বোধ করেছেন, এরপর জিজ্ঞেস করেন সবাই যে কি হয়েছে। তখন এই আলভিয়ার বোন আয়শা আপা বলেন যে যখন উনি ওয়াশরুমে ঢুকেছেন, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে বাইরে বের হবেন, হঠাৎ করে পেছন সাইড থেকে মনে হলো তো ভারী একটা নিঃশ্বাস ওনার ঘাড়ের উপরে ফেললো, এবং এত জোরে নিঃশ্বাস, ওনার যে চুল ছিল লম্বা চুল, সেই চুলগুলো সামনের দিকে কিছুটা উড়ে এসেছে। এত জোরে একটা নিঃশ্বাস, গরম একটা নিঃশ্বাস। আর তারপরই নাকি ওনার কাঁধে কেউ হাত রেখেছে, একটা শক্ত হাত। উনি ভয়ে 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 যখন পেছন দিকে তাকিয়েছেন, তাকিয়েই দেখেন যে পেছনে আলভি ভাই দাঁড়িয়ে আছে। আর আলভি ভাইয়ের মুখটা মনে হচ্ছে কেউ ভারী কিছু দিয়ে থেতলে দিয়েছে, পুরো মুখে রক্ত, এরকম একটা অবস্থা। আর তখনই নাকি এই আলভি ভাইয়ের অবয়বটা খপ করে এই আয়শা আপার হাত চেপে ধরে, হাতের কবজির ওই জায়গাটা চাপ দিয়ে ধরে। মনে হচ্ছিল ওখানের যে হাড়, ওটা এখনই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, এত জোরে ধরেছে। আর যেই হাত দিয়ে ধরেছে, মনে হচ্ছে ওই হাতটা বরফের থেকেও ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। এরপরই উনি সেন্সলেস হয়ে পড়ে যান। আসলে উনি চিৎকারও দিতে পারেন নাই, এটা দেখেই উনি অজ্ঞান হয়ে যান। আর তারপরে তো আলভি ভাই বের হয়েছেন, ডাকাডাকি করেছেন, দরজা ভেঙে বের করা হয়েছে। ওই যখন পড়ে গিয়েছেন আর কি আয়শা বা ওয়াশরুমের ভেতরে, তখন ওয়াশরুমের কিছু কিছু জায়গা থাকে না, একটু উঁচু, একটু কোনা থাকে, ওরকম একটা জায়গায় মাথায় আঘাত লেগেছিল, যার কারণে মাথা ফেটে একদম রক্তারক্তি অবস্থা। তো ওই সময়ের মতো তো এই ঘটনা শেষ হলো। এরপরে চলে যায় বেশ কয়েকটা দিন। একদিন বিকেলে এই আলভি ভাই শুয়ে আছেন, হঠাৎ করে রান্নাঘর থেকে আলভি ভাইয়ের মা চিৎকার করে উঠছেন যে এই আমার রুমে চলে আস, আমার রুমে চলে আস, বা ওরকম ডাকাডাকি করছেন যে এখানে চলে আস, এরকম কিছু একটা বলছেন আর কি। উনি যখন গিয়েছেন তখন ওনার মা তো কান্নাকাটি শুরু করছে। তখন উনি বলছেন যে মা কি হয়েছে। তখন ওনার মা বলতে শুরু করে যে বাবারে, আমি তো রান্নাঘরে কিছু একটা শব্দ পেয়ে গেছি। ওখানে যাওয়ার পর দেখি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ একজন কিছু একটা খাচ্ছে। আমি ডাক দিলাম, প্রথম দিকে পিছন দিকে ঘুরে তাকায় না, মনে হলো তুই। এরপর যখন আবারও ডাক দিলাম, তখন সেটা ঘুরে আমার দিকে তাকালো। আমি দেখলাম যে আসলেই সেটা তুই, আর তোর হাতে আমাদের পোষা বিড়ালটা, সেই বিড়ালের রক্ত আর লোম তোর মুখে, সেই বিড়ালটা তুই খাচ্ছিলি। তখনই আমি দৌড়ে আবার আমার রুমে চলে যাই আর চিৎকার চেঁচামেচি শুরু করি। এই কথা শোনার পর আলভি ভাই দৌড়ে রান্নাঘরের দিকে গিয়ে দেখেন যে ভয়ঙ্কর এক দৃশ্য। সত্যি ওনাদের পোষা যে বিড়ালটা ছিল, সেই বিড়ালটার শরীর থেকে মাথা আলাদা, বডি একটা জায়গায়, মাথার একটা জায়গায় পড়ে আছে। রান্নাঘরের সাদা টাইলস রক্তে লাল হয়ে আছে। বিড়ালটার নিথর দেহ পড়ে আছে মেঝেতে। মনে হচ্ছে কোনো জঙ্গলি জানোয়ার ওর গলাতে কামড় দিয়ে ধর থেকে মাথাটি আলাদা করে দিয়েছে। পরিবারের সবাই বুঝতে পারেন যে আসলেই ভয়ঙ্কর অস্বাভাবিক কিছু ঘটতে যাচ্ছে। ঘটা যেহেতু শুরু হয়েছে, আরও সামনে ঘটতে যাচ্ছে।
ওনাদের পাশের এলাকার মসজিদের এক ইমাম সাহেব থেকে এক কবিরাজের সন্ধান নেন। সেখানে যান। কবিরাজের কাছে যাওয়ার পরপরই কবিরাজ দূর থেকে এই আলভি ভাইকে দেখেই বলে, বাবা তুমি ভিতরে এসো না, তুমি তোমার বাড়িতে যাও, আমি কথা দিয়েছি 3 দিন পর তোমাদের বাড়িতে আমি নিজেই যাবো, যাও যাও ভিতরে আসো না, আর আমি কিছু তেল পরা পানি পরা দিয়ে দিচ্ছি, তোমার পরিবারের অন্য সদস্যদের কাছে আমি দিয়ে দিচ্ছি, তুমি বাবা খবরদার আমার ঘরের ভিতরে আসো না। ওনার সাথে অন্য যারা গিয়েছেন তাদের কাছে এই জিনিসটা দিয়ে দেওয়া হয়। তো কবিরাজ বলে দিয়েছিলেন ঘরে ছিটিয়ে দিতে। আর এই যে ভাগিনা, সদ্য জন্ম নেওয়া যে ভাগিনা, নবজাতক শিশু, তার শরীরে ওই তেলটা যেন মালিশ করে দেওয়া হয়, আর বাড়ির চতুর্দিকে বা বিভিন্ন জায়গায় ওই পানিটা ছিটিয়ে দিতে। তো সেই রকম অনুযায়ী সব কিছু করা হয়। 3 দিন পর সেই কবিরাজ ওনাদের বাসায় উপস্থিত হয়। অবাক করা বিষয় হচ্ছে যে ওনাদের বাড়ির ঠিকানা কিন্তু কবিরাজ ওনাদের কাছে জিজ্ঞেস করেন নাই, চলে আসছে কবিরাজ এমনিতেই চিনে চিনে, কবিরাজি বিদ্যা প্রয়োগ করে আর কি। কবিরাজ এসে ওনাদেরকে জানায় যে এই আলভি ভাইয়ের পরিবারের খুবই নিকট একজন আত্মীয় এই পরিবারের উপর কালো জাদু করা হয়েছে, মানে কালো জাদু করেছে আর কি। এক পিশাচ জিনের মাধ্যমেই মূলত এই ঝামেলাগুলো হচ্ছে। এরপর কবিরাজ এই আলভি ভাইকে নিয়ে আসন শুরু করেন। মূলত ওনার উপরই এই কাজটা করা হয়েছে। যখন আসন শুরু করেছেন, মানে ওনার উপর জিন হাজির করার প্রক্রিয়া শুরু করেছেন, এরপর ওনার কিছু মনে নাই। ওনার যখন সেন্স ফেরত আসে তখন দেখা যাচ্ছে যে ওনার বোন আয়শা বা অন্য বোন যারা ছিলেন, তারপরে এই আলভি ভাইয়ের স্ত্রী কান্নাকাটি করছেন। কান্নাকাটি দেখে ওনার বুকের মধ্যে ধরাস করে ওঠে, নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটেছে। আলভি ভাই জিজ্ঞেস করে, আমার ভাগিনা কই, মা কই, ভালো আছে সবাই? ভাগিনার কথা জিজ্ঞেস করতে কোনো একটা রিয়াকশন না হলেও মায়ের কথা জিজ্ঞেস করতে সবার কান্না মনে হলো আর বেড়ে গেল। তখনই বুঝতে পারলেন নিশ্চয়ই মায়ের কোনো সমস্যা হয়েছে। এরপর মায়ের কাছে নিয়ে যাওয়া হয় ওনাকে। মায়ের পাশে উনি বসেন। তখন মাকে জিজ্ঞেস করেন, মা তুমি ঠিক আছো তো? তখন মা হাসি মুখে বলেন, হ্যাঁ বাবা আমি ঠিক আছি, আলহামদুলিল্লাহ সব বিপদ কেটে গেছে, আর কিছু হবে না। এদিকে তখনও আলভি ভাইয়ের অন্য ভাই, ওনার অন্য বোন, আলভি ভাইয়ের স্ত্রী, তারা মুখ চেপে ধরে কান্নাকাটি করছে। উনি তখনও বুঝতে পারছেন না আসলে হয়েছেটা কি। উনি রাগে সবাইকে ধমক দিয়ে বলেন যে তোমরা কি আমাকে কিছু বলবা যে কি হয়েছে, কান্নাকাটি থামাও। তখন এই আলভি ভাইয়ের ছোট ভাই ওনার মায়ের পায়ের উপর থেকে কাঁথা সরায়। তখনও তো শীতকাল, কাঁথা দিয়ে তাকে ঢেকে রাখা হয়েছিল, কাঁথাটা সরানোর পর আলভি ভাইয়ের ছোট ভাই আলভি ভাইকে বলেন যে আমাদের মা আর কখনোই হাঁটতে পারবেন না, উনি চিরতরে প্যারালাইজড হয়ে গেছেন। অথচ কিছুক্ষণ আগে উনি দিব্যি সুস্থ ছিলেন। কি এমন হলো যে এত অল্প সময়ের মধ্যে উনি প্যারালাইজড হয়ে গেলেন? উনি জিজ্ঞেস করলেন কি হয়েছে। তখন ওনার উপর যখন জিন হাজির করা হয়েছিল তখন কি হয়েছিল এটা পরিবারের সদস্যরা খুলে বলেন। মূলত ওনার ছোট ভাই বলতে থাকেন যে ভাই তুমি যখন হুজুরের সাথে আসনে বসছিলা তখন তোমার শরীরে জিন হাজির হয়। হুজুর জিনকে জিজ্ঞেস করে কিভাবে, কেন আমাদেরকে ক্ষতি করা হচ্ছে। তখন ওই জিন বলে এক তান্ত্রিক এই পরিবারের উপর মূলত তাকে চালান করেছে, আর এক নবজাতক বাচ্চাকে বলি দিয়ে নাকি এই চুক্তিতে ওই পিশাচকে পাঠানো হয়েছে। এরপর কবিরাজ সে তার মতো করে যখন রিচুয়াল শুরু করেছে, সেই জিন কষ্টে যন্ত্রণায় বলে ওঠে, ঠিক আছে আমি ওদের ছেড়ে চলে যাব, ওদের উপর থেকে কালো জাদু কিভাবে কাটবে সেটাও বলে দিব, তবে আমি এভাবে যেতে পারি না, কারণ নবজাতককে বলি দিয়ে একটা চুক্তিতে আমাকে আবদ্ধ করা হয়েছে। আমি যদি চলেও যাই আরেকজন এখানে আসবে সেই চুক্তি পূরণ করার জন্য। সুতরাং এই চুক্তি থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে, তবেই শুধু এই সমস্যার সমাধান সম্ভব। আর হচ্ছে জাদুর উপকরণগুলো নষ্ট করলেও এই সমস্যার সমাধান হতে পারে। এই দুটো কাজ করতে হবে। আর রক্তের বদলে রক্ত চাই। তখন কবিরাজ বলে, আচ্ছা বল তোর কি লাগবে, মুরগি, গরু, ছাগল কি লাগবে বল। তখন ওই জিনটি বলে ওঠে, আমার আর একটা নবজাতক লাগবে, এই বাড়িতে আর একটা নবজাতক আছে না, তাকে আমার লাগবে। এ কথা বলার সাথে সাথে নাকি এই আলভি ভাইয়ের মা বলে ওঠে, না না
ওকে কিছু করো না, যা কিছু করতে হয় আমাকে করো, আমি আমার নিজের জীবন দিয়ে দেব, তাও এই পরিবারের কাউকে কোনো ক্ষতি করো না। তখন নাকি ওই পিশাচ জিনটি বলে ওঠে, আমি তোর উদারতা দেখে অবাক হয়ে গেছি, তুই তোর নিজের জীবন দিয়ে দিতে চাস? আচ্ছা যা, তোকে আমি জানে মারবো না, তোর 2টা অঙ্গ আমি নিয়ে যাব, তোর উদারতায় আমার মনটাও নরম হয়েছে। কবিরাজ কিছু বলার আগেই, মানে ওই জিনকে কিছু বলে অন্য কোনো হয়তোবা উপায় বাতলাবেন, এর মধ্যেই নাকি এই আলভিভাইয়ের মা রাজি হয়ে যায় যে ঠিক আছে তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু আমার সন্তানদের কোনো ক্ষতি করো না। যেহেতু উনি সাথে সাথে সেই চুক্তিতে সম্মতি দিয়ে ফেলেছেন, এর মাঝখানে আর কোনো কথা বলার সুযোগ নাই। কবিরাজ হতাশ হয়ে যায়, বলে ওঠে, আপনি এটা কি করলেন? আপনি ওকে কথা দিয়ে ফেললেন, এখন আমার আর কিছুই করার নাই, আপনি কেন ওকে কথা দিতে গেলেন? যেহেতু কথা দিয়ে ফেলছেন, এখন পরবর্তী কাজ কি হবে জিনের মুখ থেকে শুনি। তখন জিন বলে দেয় যে এই কালো জাদু যেটা করা হয়েছে এটা কে করেছে, এটা কাটানোর পদ্ধতি কি, কোথায় রাখা হয়েছে সেটাও বলে দেয়। আর যাবার সময় সে বলে যায় যে আমি এই মহিলার 2টো পা অকেজো করে দিয়ে যাব, ওর চোখ নষ্ট করতে পারতাম, করলাম না, অন্য কোনো অঙ্গ নষ্ট করতে পারতাম, করলাম না, অন্তত এই ভালো মহিলাটা বেঁচে থাক। এ কথা বলার পর নাকি আলভিভাইয়ের শরীর ছেড়ে চলে যায়। এরপরে সেই জিনের কথা অনুযায়ী সেই জাদুর উপকরণগুলো নষ্ট করে ফেলা হয়েছিল। আলভিভাইয়ের মা কিন্তু এরপর থেকে প্যারালাইজড। আর আলভিভাইও এরপরে উনি আর সিঙ্গাপুরে যান নাই, উনি বাংলাদেশের একটি বিখ্যাত মাল্টিন্যাশনাল কোম্পানিতে HRD অফিসার হিসাবে কর্মরত রয়েছেন। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা অনেক সময় দেখেছি, এখনও দেখি, হয়তো বা ভবিষ্যতেও এটা দেখব, যখনই কোনো একজন কোনো একটা পরিবার থেকে ভালো কোনো অবস্থানে চলে যায়, ভালো কোনো চাকরি পায়, ভালো ব্যবসা করছে, সেই পরিবার দাঁড়িয়ে যাচ্ছে, তখনই আত্মীয় স্বজনদের মধ্যে থেকে কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করে বসে, যাতে করে ওই পরিবারের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যায়। এই চর্চাটা এখন যে হচ্ছে বিষয়টা এরকম না, হাজার হাজার বছর আগে থেকে এই চর্চাটা হয়ে আসছে। হিংসার বশবর্তী হয়ে মানুষ এই কাজগুলো করে, আর তখন একটি পরিবার ধ্বংস হয়ে যায়। আমরা এই ক্ষতিগুলো থেকে কিভাবে বাঁচব? ক্ষতিগুলো তো মানুষ করার চেষ্টা করবেই, আমরা কিভাবে বাঁচব? আমি ইতোপূর্বে বেশ কিছু বিষয়গুলো বলেছি, তারপর আরও কয়েকটা কথা বলছি। সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত বাড়াতে হবে, যারা যেই ধর্মের আছেন ধর্মের চর্চাটা বাড়াতে হবে। বিশেষ করে আমি যেহেতু মুসলিম, আমি মুসলিম ধর্মের বিষয়গুলো যেহেতু টুকটাক জানি, এই জন্য আমি এই বিষয়ে একটু বেশি বলতে পারি। অন্য ধর্মের বিষয়ে যেহেতু আমার অতটা অবগত আমি নই, এই জন্য সেইভাবে আমি বলতে পারছি না। তো বাড়িতে একটি কাজ করা যেতে পারে, যদি এমন হয় যে মসজিদের আজান বাড়িতে খুব হালকা শোনা যায়, অনেক সময় থাকে না যে মসজিদের অবস্থানটা বাড়ি থেকে দূরে, আজানের শব্দ বাড়ির মধ্যে ওইভাবে ঢোকে না, যেটা করতে হবে সেটা হচ্ছে এমন কোনো সাউন্ড সিস্টেম করতে হবে 5 ওয়াক্ত নামাজের আগে যেরকম আজান বাজে ওই টাইমিংয়ে যেন আজানটা বেজে ওঠে। এছাড়া বাড়িতে যারা সদস্যরা রয়েছেন বা আমরা যারা রয়েছি, আমরা কোরআন তেলাওয়াত করব, নিজেরা যদি সহিভাবে পড়তে না পারি চেষ্টা করব। আর এর মধ্যে যেটা করবে সেটা হচ্ছে আমাদের বাড়িতে যাদের টেলিভিশন রয়েছে, এখন তো স্মার্ট টিভি, ইউটিউবে আমরা সূরা বাকারা ছেড়ে দিব, সূরা কাহাফ ছেড়ে দিব। প্রতি শুক্রবার সূরা কাহাফটা আমরা ছেড়ে দিব, নিজেরা পড়ব। এই চর্চাটা আমাদেরকে করে যেতে হবে। তাহলে কি হবে, কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করেও তার প্রভাবটা আমাদের উপর আল্লাহ জানতো নাও পড়তে পারে। এই চর্চাগুলো আমাদেরকে জারি রাখতে হবে। এছাড়াও বদনজর থেকে বাঁচার জন্য কিছু কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই জিনিসগুলো ভুলে যাই। আমি এর আগেও বলেছিলাম যে নবজাতকের কোনো ছবি ফেসবুকে দেয়া যাবে না, এটা কেউ করবেন না, এটা বিশেষভাবে আমি অনুরোধ করেছি। আশা করছি আমাদের যারা লিসেনাররা রয়েছেন তারা এই জিনিসটা মেনে চলার চেষ্টা করবেন ওই বাচ্চার ভালোর জন্য। এরপর হচ্ছে যে নিজেদের
কিছু সফলতা যেটা আসলে প্রকাশ করলে অনেক বড় হিংসার শিকার হতে পারে, বিশেষ করে এমন কিছু কাজ যেটা আমরা কেবল চিন্তা করেছি, কেবল ধরেছি, এখনও সেই জায়গায় সফল হই নাই। এই কথাগুলো আমরা চূড়ান্তভাবে সফল না হওয়া পর্যন্ত, যারা আমাদের একদম কাছের লোক না, মানে যাদের জানার দরকার নাই, এই ব্যক্তিদেরকে আমরা জানাবো না। এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো, না হলে কিন্তু আমাদের বদনজরের রোশানলে পড়তে হবে, বদনজর আমাদের উপর লেগে যাবে। আর আমরা ভালো কিছু করছি এটা জানার পরও কিন্তু অনেকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে প্রিয় লিসেনার্স। এখন আমরা বলি যে আমরা আধুনিক যুগে চলে আসছি, আধুনিক যুগে এইটার প্রচলনটা আরও বেড়েছে। আপনারা অবাক হয়ে যাবেন কি ভয়াবহ রূপ ধারণ করেছে এটা। আমরা যদিও বা প্যারানরমাল কোনো সমস্যার সমাধান দেই না, কিন্তু আমাদের কাছে এত পরিমাণ ইমেইল আসে কোনো হুজুরের বা কোনো রাকির সন্ধান দেওয়ার জন্য, আমরা তো এই বিষয়ে কোনো সহযোগিতা করি না, এটা আমরা বিভিন্ন সময় বলেছি। তো অবাক হয়ে যাই যে কত ইমেল যে আমরা পাই। প্রিয় লিসেনার্স, আমরা নিজেরা যদি আল্লাহর সান্নিধ্যে থাকার চেষ্টা করি, আল্লাহর রহমতের ছায়া থাকার চেষ্টা করি, তাহলেই আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারবো। তা না হলে আমরা কয়জনের বদনজর থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো, আল্লাহ যদি আমাদেরকে রহমত না করেন। এছাড়া আরও একটা ব্যাপার প্রিয় লিসেনার্স, খেয়াল রাখবেন, আমরা যখন আমাদের কাপড় শুকাই, এই কাপড় শুকানোর ক্ষেত্রে 3টা লেয়ার মেনটেন করতে হবে। ফার্স্ট টাইম পুরুষদের কাপড়টা বাড়ির বারান্দায় যদি আমরা নেড়ে দেই, আগে থাকবে পুরুষদের কাপড়, তারপরে থাকবে শিশুদের কাপড় মাঝখানে, অথবা শিশুদের কাপড় একদম শেষে, মাঝখানে বাড়ির নারী সদস্যদের কাপড়। প্রথমে পুরুষের কাপড় রেখে বাকিগুলো আপনারা পছন্দ মতো চেঞ্জ করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন নারী অথবা শিশুদের কাপড় এটা রাতের বেলা বা সন্ধ্যার পর বাইরে না থাকে, এটা অবশ্যই আমরা খেয়াল রাখবো। এই জিনিসটা আমরা খুব সহজে মেনে চলতে পারবো ইনশাল্লাহ। অনেক দুষ্টু জিনের বদনজর কিন্তু লাগে, দুষ্টু জিনেরা ব্ল্যাক ম্যাজিক না করলেও তারা কিন্তু ভয়ঙ্কর বদনজরও দিতে পারে। এছাড়া মানুষের বদনজর তো রয়েছেই। বদনজর কীভাবে পোশাকের উপর লাগে এটাও আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন, এটা আমাকে বলে দিতে হবে না। যাই হোক প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি আজকের এপিসোড আপনাদের সকলের কাছে ভালো লেগেছে, আর আপনাদের মতামতও জানাবেন এই ভিডিওর কমেন্ট সেকশনে। প্রিয় লিসেনার্স, বিদায় নিব। আসছে বৃহস্পতিবার আমাদের থার্সডে নাইটের নতুন একটি এপিসোড নিয়ে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফরান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম জানাচ্ছি